তো ফাইনালি তুই ইঞ্জিনিয়ার হতে চলেছিস, ডিগ্রি পেতে চলেছিস, ফাইনাল ইয়ার চলছে, ফাইনাল ইয়ারের শেষ মুহূর্ত। তো এই ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিগ্রিটা, এটা 4 বছর শুধু পড়াশোনা না, এটা শুরু হয় সেই ক্লাস 11 থেকে, কি তারও আগে থেকে একটা প্ল্যানিং, আইআইটি, জেই, মেন্স, তারপর আমাদের আরও যা এক্সামস থাকে তার প্রিপারেশান, সেটা যথেষ্টটা হার্ড লেবার, খুব একটা ইজি না ব্যাপারটা, অনেক কঠিন। তো সেই পথটাকে পেরিয়ে তুই আজকে 4 বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিস। তো এই ভিডিওতে আমি তোর কাছ থেকে পুরো যে পাথটা তোর ছিল সেই পাথটা সম্বন্ধে জানতে চাই, বা তুই এই 4টে বছরে কি কি করেছিস, যেটুকু আমি জানি তার উপর ভিত্তি করে। তুই কমিউনিটিসে ছিলিস, তুই কিছু কিছু কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড ছিলিস, তুই কিছু ফ্রিল্যান্সিং কাজ করেছিস, তুই কিছু কোম্পানির হয়ে কাজ করেছিস, ইভেন তোর যে কানেকশানটা সেটা যথেষ্ট স্ট্রং করেছিস কমিউনিটির থ্রুতে। সেইগুলো কতটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় একটা কেরিয়ারের জন্য, বা একটা কেরিয়ার বিল্ড করতে গেলে আমাদের কী কী জিনিস নিয়ে পড়া বা শেখা উচিত এই টেকনোলজি ফিল্ডে স্ট্যান্ড করার জন্য আজকের দিনে। আর আজকের দিনে এতটাই কম্পিটিশন লেভেল বেড়ে গেছে যে এখানে তোমার যদি ইউনিকনেস না থাকে তুমি কিন্তু জব পাবে না, ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। তো আমি সেইগুলো নিয়েই জানতে চাই, কারণ আজকের এই পডকাস্টে যারা দেখছে পুরোটাই ইয়াং জেনারেশন, তারা ইদার ইঞ্জিনিয়ারিং পারসিউ করে ভাবছে বা পারসিউ করছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে চলছে। তো তাদের পাথটা কীভাবে এগোনো উচিত বা কোনটা করলে বেটার হয়, আমি প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে কোয়েশ্চেন করবো আমার তরফ থেকে যেগুলো আসছে। তো আমি ফার্স্টেই জেনে নিতে চাই যে এই 4 বছরের জার্নিটা কেমন ছিল। 4 বছরের জার্নিটা খুবই ভালো ছিল। প্রথম কথা, অনেক কোম্পানির সঙ্গে আমি লিঙ্ক আপ করেছি। প্রথমত ফার্স্ট ইয়ারেই আমি গুগল ডেভেলপার্স ক্লাব যেটা আছে জিডিএসসি, যেটা অনেক কলেজের সঙ্গে কানেক্টেড, একটু টপ লেভেলের কলেজের সঙ্গে বেশি কানেক্টেড। আমি অ্যাকচুয়ালি টায়ার 3 কলেজ লাস্ট অবধি যাই, কারণ আমার তখন ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম ছিল না। তো যার ফলে আমি টায়ার 3 কলেজে যাই। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমি সব কিছু স্কুলিং করেছি, আমি ওয়েস্ট বেঙ্গল দেখেছি। আমি চেয়েছিলাম যে আমি বাইরেরটা গিয়ে দেখি কেমন লাগে বা কেমন আমি সেখানে চলতে পারি। তো এই জিনিসটা সত্যি আমার জীবনে সাকসেসফুল হয়েছে। তো ফার্স্ট ইয়ারে প্রথম আমি গুগল ডেভেলপার্স ক্লাব যেটা, সেটা আমাদের কলেজে ছিল না। তো আমি লিঙ্কডিনে যাই, তো লিঙ্কডিনে সার্চ করি, সেটা ছিল আমাদের কলকাতাতে একটা কলেজে, সেখানে ছিল। তো সেইখান থেকে আমি লিঙ্ক আপ করি, সেই যোগাযোগ করি, তার যে লিড তার সঙ্গে আমি কথা বলি, তাকে বলে তাদের কলেজে আমি তাদের গ্রুপে আমি জয়েন হই। সেইখান থেকেই আমার মেন জার্নি শুরু হয়। আচ্ছা, এরপরে থেকে থেকে আমি এগোতে থাকি। আমি আমার নিজের কলেজে জিডিএসসি আনি, কমিউনিটি আনি, তারপরে বিভিন্ন কোম্পানির সঙ্গে লিঙ্ক আপ করা হয়, আরও অনেক ফ্রিল্যান্সিং। আমি নিজে একজন ওয়েব ডেভেলপার, তো আমি ওয়েব ফিল্ডে আছি, অনেক কোম্পানির সঙ্গে ফ্রিল্যান্স করেছি, অনেক কোম্পানির সঙ্গে কাজ করেছি, অনেক কোম্পানির সঙ্গে ওয়েবিনার হোস্ট করেছি। এইগুলোর সঙ্গে সঙ্গেই অনেক কিছু এগিয়েছে, অনেক কিছু শিখেছি এই 4 বছরে। তারপর বলো। আর আমি শুধু এইটুকু জানতে চাই না, আমি বলতে চাইছিলাম যে ফার্স্ট সেকেন্ড ইয়ারটাও কেমন কেটেছিল, মানে এই স্ট্রাগলটা। কারণ তুই আউট অফ স্টেট গিয়ে পারসিউ করেছিলিস, ওখানে থাকা, ওখানকে এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়া, নতুন একটা জায়গা যেখানে ফ্রেন্ডরা যারা আছে, মানে আমরা তো বাংলাতে কমফোর্টেবল অবভিয়াসলি, সেখানে বাংলা চলে না, এরকম একটা পরিবেশ ক্রিয়েট হওয়া, সেই ফেজটা কেমন ছিল? আমার এই জায়গাতে প্রবলেম হয়নি। আচ্ছা, তার কারণ আমরা তো ইংলিশ মিডিয়ামে ছিলাম। হ্যাঁ, এবার আমরা যখন ইংলিশ মিডিয়ামে ছিলাম, আমাদের বেশিরভাগ ফ্রেন্ডসরাই সবাই বেশিরভাগ কেউ অন্যান্য স্টেটের ছিল। তো আমাদেরকে ম্যাক্স টু ম্যাক্স হিন্দিতেই কথা বলতে হতো তখন। তো সেই প্রবলেমটা আমি ফেস করিনি, যে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা। তো প্রবলেম ফেস করেছি এই জায়গাতেই, যখন আমি চেয়েছিলাম যে অন্যান্য কলেজে যখন গুগল একটা এমন জিনিস, তো সে এত বড় কোম্পানি, তার যে ক্লাব, সেই ক্লাবটা আমাদের কলেজে কেন নেই, প্রশ্নটা আমার প্রথম জেগেছিল। তো সেইখান থেকে আজ আমাদের কলেজে জিডিএসসি আজ 3rd জেনারেশন চলছে। তো সেই 3rd জেনারেশন এগোনো আজ দেখে খুব ভালো লাগে। তো এই স্ট্রাগলটা লাস্ট প্রথম কথা তো ফার্স্ট ইয়ার তো আমার এরকম করেই লস চলে গেছে। কিন্তু ওই ফার্স্ট ইয়ারে কোভিড সিজনে কি ছিল, আমি একটা জিনিস করতাম কি, ঘরে বসে বসে নিজের নলেজ বাড়াতাম। আর
জেনেছিলাম যে আমার আরও যারা সিনিয়র ছিল, আমার দাদারা যারা ছিল, তারা বলেছিল যে লিঙ্কডইন এমন জায়গা যেখান থেকে তুই অনেক ভালো ভালো সিনিয়রদের পাবি, তাদের থেকে গাইডেন্স পাবি। সেরকম আমি কানেক্ট হই, তারা গাইডেন্স দেয়। এবার সবচেয়ে বেশি স্ট্রাগলিংয়ের ব্যাপার ছিল যখন যে আমাদের দেখ কোনো জিনিস নতুন কিছু আনতে গেলে তাকে স্ট্রাগল করতেই হবে। এবার যখন সেই স্ট্রাগলটা সফল হয়ে যায় তখন খুব ভালো লাগে, কিন্তু সেই স্ট্রাগলে যখন কেউ জানেই না গুগল ডেভেলপার্স ক্লাব কি জিনিসটা কি, যে তার পাওয়ার কতটা, সে কি করতে পারে, তো সেই জায়গা থেকে বাচ্চাদের বোঝানো, লোকেদের বোঝানো, এমনকি আমাদের কলেজে স্যারেদেরকেও বোঝানো, তারা না সাপোর্ট করলে আমরা এটা করতাম না। আমাদের কলেজে তখন একটাই ছিল এসিএম চ্যাপ্টার। তো এটাও একটা ক্লাব। এসিএম চ্যাপ্টার কি, বিভিন্ন ধরনের যারা রিসার্চ পেপার পাবলিশ করে, তো এই এসিএম চ্যাপ্টার তাদের রিসার্চ পেপার পাবলিশ করে, বাস এই একটা ক্লাব ছিল আমাদের কলেজে। তো সেইখান থেকে নতুন একটা ক্লাব আনা সত্যি এক খুব ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। তো আমি অনেকজনকে পেয়েছিলাম সাথে, কিছু কিছু মানে অনেক প্রবলেম হয় সাথে চলতে গেলে, সেগুলোকে ধরলে চলে না, সেগুলো আসবেই, করার কিচ্ছু নেই, কারণ সবার মতের মিল হয় না। তো সেই জায়গা থেকে অনেক এগিয়েছি, অনেক নিজে একা এগিয়েছি, একা কথা বলেছি স্যারেদের সঙ্গে, একা ফান্ডিং জোগাড় করেছি, কারণ এই গুগল ডেভেলপার্স ক্লাব তো একার দ্বারা চলে না। ওদের একটা মানে এ ছিল যে মিনিমাম 50 মেম্বার্স হতেই হবে, তবে তুমি পাবে। আর যে লিড হবে তাকে অলরেডি গুগল ডেভেলপার্স এতে থাকতে হবে, মেম্বার থাকতে হবে। এবার আমার প্রবলেমটা কি হয়েছিল, আমি মেম্বার ছিলাম অন্য কলেজে, তো সেই কলেজ থেকে সেখানেও আমি অনেক সিনিয়রদের সঙ্গে কথা বলি যে কি করে আনা যায়, কি করে কি হয়, সিনিয়ররা অনেক হেল্প করে। তো সেখান থেকে আমি অ্যাপ্লাই করি, কলেজের থ্রু দিয়ে অ্যাপ্লাই করি। তো যখন কলেজের থ্রু দিয়ে অ্যাপ্লাই করি তখন একটু আমার জন্য ইজি হয়েছিল জিনিসটা আনা, যখন আমাদের কলেজ বুঝেছিল যে গুগলের মতো একটা প্ল্যাটফর্ম, ব্র্যান্ডিং, তো সেইখান থেকে কলেজ আমাকে সাপোর্ট করা শুরু করে। কিছু কিছু জায়গায় ফাইন্যান্সে প্রবলেম হতো, কিন্তু সেখানে আমি এই যে ফ্রিল্যান্স করতাম, সেখানে কিছু কিছু নিজেরও খরচা যেত, পরে কলেজ দিয়ে দিত। এইগুলোই ছেলেরা যখন প্রেসারে পড়ে করতে চায় না, নিজের পকেট থেকে কেন খরচা করব, এইখানে আমার একটা মানে ইগো কাজ করতো বা জেদ কাজ করতো যে সব কলেজে আছে, আমি নিজে একটা গ্রুপে, যেটা অন্য কলেজে, আমি যে কলেজে পড়ি সেখানে এটা নেই, এটা আনতে হবে। এই জেদেতেই হয়তো আমি এই জিনিসটাকে সাকসেসফুল করতে পেরেছি। আচ্ছা, তো এরপরে কোশ্চেন যেটা আমি করব, যে এই মুহূর্তে যারা ইঞ্জিনিয়ারিং করবে ভাবছে বা ইঞ্জিনিয়ারিং পারসিউ করার প্ল্যান করছে, তো কি তাদের প্রতি ভার্ডিক্ট কি, যে তাদেরকে করা উচিত বা তার জিনিসটা কতটা টাফ? জিনিসটা পুরোটা টাফ নয়, জিনিসটা হচ্ছে একে অপরের যে দেখা, তুমি কিরমভাবে দেখছো জিনিসটাকে। তুমি যদি নিজের কাজকে ভালোবাসো, নিজের প্যাশন করতে পারো ইঞ্জিনিয়ারিংটাকে, তো তোমার জন্য একদমই টাফ না। এটা নিজেকে একটা প্যাকেজ তৈরি করার 4 বছরের মধ্যে, 4 বছর অনেক টাইম, অতটা লাগেও না অ্যাকচুয়ালি। 4 বছর অনেক টাইম। মিনিমাম যদি কোনো স্টুডেন্ট নিজেকে 6 মান্থস দেয়, সে অনেক শিখে যাবে একদম। এই 4টে বছর দেয়। দেখ, একটা কথা হয়তো শুনেছিস যে একটা ইঞ্জিনিয়ার A to Z সব কাজ করতে পারে, আমাদের সিলেবাসটাই সেরকম করে তৈরি। আমরা বায়োলজিও পড়েছি, আমরা সাইবার সিকিউরিটি লও পড়েছি, আমরা জানি কি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেট করতে হয় সেটাও পড়েছি, আমরা ডেটা স্ট্রাকচার যেটা কোর ইঞ্জিনিয়ারিং সেটা পড়েছি। তো এই সব, এমনকি আমরা পলিটিক্যাল সায়েন্সও পড়েছি, হিস্ট্রি, সিভিক্স, এইগুলোও পড়েছি। তো এই সব কিছু মিলিয়ে ইঞ্জিনিয়ারিং একদম। এবার তুমি ধরো কেউ ইঞ্জিনিয়ারিংয়ের কেউ ফার্স্ট সেকেন্ড ইয়ারই ভয় পেয়ে যায়, কারণ বাচ্চারা ক্লাস 10 অবধি পড়ে, যখন তারা 11-12 ওঠে তখন তারা একটু নিজেকে ফ্রি মনে করে, একটা ডিগ্রি আমার হয়ে গেছে, আমি বড় হয়েছি, ধাপ হয়ে গেছে। তো
তো সেই 11-12টাকে তারা হালকাভাবে নিতে শুরু করে। তো সেই 11-12 যখন হালকাভাবে নেয়, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার পুরোপুরি আমাদের 12-এর সিলেবাস, একদম 11-12-এর সিলেবাস। একদম। তো এই জায়গাতেই তারা বিট হয়ে যায়, যে তারা ভেবে নেয় যে এই 11-12টাই আমার এই অবধিই পড়া ছিল, এরপরে আর নেই। কিন্তু অ্যাকচুয়ালি পুরো পড়াশোনাটাই 11-12-এর উপর ডিপেন্ড করে। তুমি যেরাম করে 11-12 করবে, তুমি সেরাম করে ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার তুমি পেরোতে পারবে। এই ফার্স্ট ইয়ারে যদি কেউ ফেল করে, সেই জিনিসটাকে রিকভার করা কিন্তু খুব মুশকিল। কারণ ফার্স্ট ইয়ারে তোমার হার্ড সামস থাকে, তুমি যদি অঙ্কে উইক হও সেখানে তুমি প্রবলেম ফেস করবে। তুমি অনেক, আমাদের ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি, ফিজিক্স এইগুলোও ছিল। এবার যদি হ্যাঁ ল্যাবও ছিল, কেমিস্ট্রি ফিজিক্স থাকবে মানে ল্যাবও তো থাকবেই। এবার এই সব জিনিসগুলো যদি তুমি উইক হও তখনই তো তোমাকে প্রবলেম দেবে, প্রচুর প্রবলেম ফেস করতে হবে ফার্স্ট ইয়ারে। তো এই জিনিসগুলো আমি বলবো যে একটু শুধরে চলতে, তার কারণ 11-12টা সত্যি খুব একটা জীবনের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে হাওয়া লাগালে হবে না, একদমই হবে না। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাও, নিজে একটা ভালো জায়গায় দেখতে চাও নিজেকে, অতএব তোমাকে সেই ভিতটা তৈরি করে নিতে হবে, না হলে তুমি পারবে না। বিশেষ করে স্টুডেন্টরা যেটা ফল্ট করে সেটা হচ্ছে 11টাকে মেনলি লাইটলি নেয়, আর 12-এ উচ্চ মাধ্যমিক বা আইএস লাস্ট 6 মান্থটাতে পড়ে বেরিয়ে চেষ্টা করে, কিন্তু ওটা 12 বেরোনো যায়, ইঞ্জিনিয়ারিং এ হবে না, খুবড়ে পড়বে। খুব মুশকিল, কারণ প্রত্যেকটা পদে পদে আমাদের ইন্টিগ্রেশন লাগে, প্রত্যেকটা পদে পদে আমাদের ডিফারেন্সিয়েশন লাগে, কি না কি ক্যালকুলাস লাগে, সব কিছু লাগে। এমনকি আমরা আজ অবধি ডেটা স্ট্রাকচারে ক্যালকুলাস পড়ছি। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে ক্লাস 5-6 থেকে যে প্রবাবিলিটি চ্যাপ্টারটা শুরু করেছিলে সেটা কিন্তু কোনোদিনও শেষ হবে না, পাগল করে দেবে। 11-12 তো পাগল করেছেই, কলেজ লাইফেও পাগল করে দেবে। তো প্রবাবিলিটি চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট ফর কম্পিউটার সায়েন্স। একদমই তাই। তো আমাদের বলতে গেলে পুরো লাইফটাই, যে আমরা ফোন হ্যান্ডেল করছি বা আমরা এআই এখন যে আসছে, যে হাওয়া উঠেছে এআই এর, এআই তো ওটাই, এআই পুরোটাই প্রবাবিলিটি, ইফ এলস ব্যাকএন্ডে পুরোটাই ইফ এলস। মানে আমরা যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা ভাবছে এআই মানে অবাক কিছু, কিন্তু বেসিক্যালি স্ক্রিপ্টেড ইফ এলস। অ্যাকচুয়ালি যেমন আমরা আগে প্রবাবিলিটি কিরাম পড়তাম, যে এই 5টা স্টুডেন্ট আছে, এতগুলো বল আছে, 5টা স্টুডেন্টের মধ্যে কোন বল কে তুলবে, সেম টু সেম আমরা ডেটা পাচ্ছি। আমি নিজে ওয়েব ডেভেলপমেন্ট করছি, আমরা বুঝতে পারি যে হ্যাঁ এতগুলো আমাদের এলিমেন্ট আছে, আমাদের কোনটা ক্লিক করলে এইটা আসবে বা এইটা আসবে, সবকিছুতে লিঙ্ক আছে। একদম, ওই জন্যই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সায়েন্সের সঙ্গে এত জড়িত, পুরোপুরি জড়িত। তো তোমরা যদি মনে করো যে 11 ঠিক আছে আমরা 1 বছর গ্যাপ দিলাম, 6 মাস পরে বেরিয়ে যাব, কিন্তু ডেপথ নলেজ খুবই দরকার, নাহলে পাত্তা পাওয়া যাবে না। আচ্ছা, আমার এখানে অনেকগুলো কোশ্চেন আছে। তো প্রথমে আমি কোশ্চেন করতে চাই যে তুই কিছুদিন এআই নিয়ে পড়াশোনা করেছিস, আমি ছোট্ট করে একটা এআই এর পড়াশোনা রিলেটেড ডেসক্রিপশন জানতে চাই, তারপর আমি ওয়েব ডেভে যাব। প্রথমে আমি এআই জানতে চাই। দেখ, এআই হচ্ছে খুবই একটা ক্যালকুলেটেড সাবজেক্ট, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয়ত এআই হচ্ছে পুরোপুরি প্রবাবিলিস্টিক ভ্যালু দেয়, ঠিক আছে। এআই কে তুই পুরোপুরি ঠিকও বলতে পারবি না, পুরোপুরি ভুলও বলতে পারবো না, ঠিক একদম আমি মানছি। আচ্ছা, এআই হচ্ছে এতটাই কমপ্লেক্স জিনিস, যদি তোমার ডেপথ ক্লিয়ার না থাকে, যদি তোমার সামনে নিজের ক্যালকুলেশন ক্লিয়ার না থাকে, ক্যালকুলেটিভ পাওয়ারটা অনেক দরকার। তাই জন্যই যে 12 যে ম্যাথ, প্রবাবিলিটি, ক্যালকুলাস এইগুলো খুবই ভালো করে দরকার এআই এর জন্য, না হলে এআই কে হ্যান্ডেল করা খুবই মুশকিল। কারণ অনেক কমপ্লেক্সেশন আছে, অনেক তোমার কি বলা যায় যে অনেক প্রবাবিলিটি বল বা অনেকগুলো ডেটা যখন তুই একসঙ্গে ম্যানেজ করছিস এআই অ্যাকচুয়ালি কি, আর সেট অফ ডেটা যেটাকে আমরা ইউজ করি কোনো একটা ভ্যালু রিপ্রেজেন্ট করানোর জন্য, একটা প্রবাবিলিস্টিক মডেলে রিপ্রেজেন্ট করানোর জন্য, যেটা বেসিক্যালি আমরা বলতে পারি কিছুটা মেশিন এআই মেশিন লার্নিং ছাড়া এআই হয় না। এক্স্যাক্টলি।
মেশিন ওই জন্যেই এআই অ্যান্ড এমএল একসঙ্গেই থাকে, ঠিক আছে। তো ওই মেশিন লার্নিংটাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমার প্রথমে আমার স্টেপ হচ্ছে মেশিন লার্নিং, সেকেন্ড স্টেপ এআই। ফার্স্ট স্টেপ যদি মেশিন লার্নিং, আমি যদি ডেটাকে ঠিক করে অবজার্ভ না করলাম বা ডেটাকে ঠিক করে প্রসেস না করলাম, তাহলে আমার এআই মডেল কাজ করবে না, ভুলভাল উত্তর দেবে ছাড়া এরর দিয়ে দেবে। হ্যাঁ, কারণ সে সেই ডেটা ফ্রেম থেকে সেই জিনিসটা পাচ্ছে না, তুমি ঠিক করে ডেটাটাকে প্রসেস করাতে পারছো না। তো তাই জন্যে তোমার এআই খুবই দরকার। এআই তোমার সাবজেক্ট এআই যে একটা ছোট এখানে একটা মানে এক্সাম্পল দিতে চাই, মানে অডিয়েন্সে বোঝার সাপেক্ষে, যে যদি আমি মেশিনকে ফিড করে দিই যে এই মানুষটার জন্ম এই সালে, এই মানুষটার নাম এটা, দিয়ে আমি কোয়েশ্চেন করি যে এই মানুষটার ফেভারিট ফুড কি, তখন একটা হ্যাপাজার্ড আনসারই আসবে, সেটা কখনো পারফেক্ট আনসার আসবে না, হ্যাপাজার্ড আনসার আসবেই না, আনসারই আসবে না, কারণ তার আমি শুধু নাম আর এজটাই দিয়েছি। এক্স্যাক্টলি, তো সেটা থেকে ফুড আসবে। এআই ডোন্ট হ্যাভ ব্রেন টু থিংক। হ্যাঁ, ওকে সব ফিড করে দাও, তখন উত্তর দিতে পারবে। এআই এর ব্রেন কে আমরা তাকে যেরাম ব্রেন সেট করে দেবো, সে সেই ব্রেনেই আমাদের উত্তর দেবে, লজিক্স পুরোপুরি। এই যে একটা কথা, যে যারা অঙ্ক করে না বা যারা ম্যাথস করে না, তাদের লজিক পাওয়ার সত্যি খুব কম থাকে। তো এই অঙ্ক এমন জিনিস যে আমাদের ব্রেনকে ট্রেন করে সেই লজিক পাওয়ারটা বিল্ড হতে, সেই লজিকটাকে ক্যালকুলেট করতে বা সেই লজিকটাকে সাজাতে। তো এইখানে এআই প্রচণ্ড হেল্প করে। তো এআই আর মেশিন লার্নিং আগে অনেক হার্ড ছিল, এখন অনেক ইজি হয়ে গেছে, কারণ এখন অনেক পাইথনের অনেক লাইব্রেরিজ বেরিয়ে গেছে, যেগুলো আমাদের ডেটা প্রসেস করতে অনেক সুবিধা করে, বা ডেটা ফ্রেম বা মেশিন লার্নিং মডেল বানাতে অনেক সুবিধা করে। বিভিন্ন ধরনের মেশিন লার্নিং মডেল আছে যেটা অনেক জায়গায় কাজে লাগে। এবার একটা জিনিস আমরা যেটা ভাবি যে মেশিন লার্নিং মডেল একটা ইন্ডিভিজুয়াল বানাতে হয় ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য, একদমই নয়। মেশিন লার্নিং মডেল কি? মেশিন লার্নিং মডেল হচ্ছে কাইন্ড অফ আ ব্যাকএন্ড, যেটা কেউ দেখতে পাবে না। আর এআই বলতে পারিস যে ওর ফ্রন্ট এন্ড, ঠিক আছে, যে মডেলের উপর, যে অ্যালগরিদমের উপর বেসড করে এআইটা চলবে। তো যার ফলে আমাদের অনেক মেশিন লার্নিং মডেলস আছে, অনেক মেশিন লার্নিং মডেলসের থেকে আমরা ওদের নিতে পারি ডেটা, অনেক মেশিন লার্নিং মডেলস থেকে আমরা ইউজ করে নতুন নতুন ডেটা ক্রিয়েট করি, এআই মডেল বানাই। তো এটাই হচ্ছে এআই। আমি যতদূর পড়াশোনা করেছি, আমি বেশি এআইতে ঢুকিনি, তার কারণ আমার একটা ওয়েব ডেভেলপমেন্ট আমার ডোমেন ছিল, আমি ওয়েব ডেভেলপমেন্ট পছন্দ করতাম। আমি ফার্স্ট ইয়ার থেকেই ওয়েব ডেভেলপমেন্ট পছন্দ করতাম, তাই জন্য ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দিয়েছিলাম। আমার এই ওয়েব ডেভেলপমেন্টের এই কেরিয়ার শুরু থেকেই আমার জিডিএসসিতে ঢোকা, ওই জিডিএসসিতে আমার কথা বলা শুরু, ওই কারণ গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাব। তো আমি যে গ্রুপে ঢুকেছিলাম সেটা একমাত্র স্পেশালাইজেশন ছিল ওয়েব ডেভেলপমেন্টের জন্য। ওখানে একটাই ক্রাইটেরিয়া ছিল, তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করো তুমি গ্রুপে ঢুকো, ঠিক আছে। তো আমি করতাম, আমার যা প্রবলেম হতো, একটা কমিউনিটি খুব দরকার, খুবই দরকার এইসবের জন্য। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এতটা করা অনেকটা বড় ব্যাপার। আচ্ছা, আমি তো এরপরে ওয়েব ডেভেতেই যাব। হ্যাঁ, তো যারা নিজের কেরিয়ারটাকে মানে ইঞ্জিনিয়ারিং পারসিউ করতে করতে ওয়েব ডেভেতে নিজেকে স্টেবল করার চেষ্টা করছে, আমি তাদের জন্য বলবো যে একদম বেসিক থেকে কি কি শেখা উচিত, কি কি করা উচিত, সেটা যদি একটু জানা যায়। ওয়েব ডেভের বেসিক ইউটিউবে পাওয়াই যায়। হ্যাঁ, না আমি বলছি না যে কোথা থেকে দেখবে, কি করলে বেটার হয় বলছি। যে কোনো আমরা দেখি যে অনেকে দেখে ওয়েব ডেভেলপমেন্ট বলে সার্চ করলো, কিন্তু আমরা যাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্ট থাকবে তারা জানবে যে HTML কি, কারণ আমরা ক্লাস 6 থেকেই HTML পড়ে আসছি। HTML কি, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি। জাভা আমরা আগে বাচ্চাবেলাতে কেউ গুলিয়ে ফেলবে যে জাভা আর জাভাস্ক্রিপ্ট একই টাইপের, কিন্তু দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ।
একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একটা আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একদম। তো এই এই জিনিসগুলো, এই ক্ল্যারিফিকেশনগুলো দরকার পড়ে। তো যে যেতে চায় ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে, আমি বলবো একদম বেসিক থেকে শেখা দরকার। যে প্রথম ওয়েব ডেভেলপমেন্টের বেসিক হচ্ছে আমার HTML, যেটা একদম ফ্রেমওয়ার্ক যেটা আমার, তারপরে CSS যেটা ডিজাইন, তারপরে জাভাস্ক্রিপ্ট। HTML CSS হচ্ছে কেউ যদি চায় সে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে। শুধুমাত্র আমার ফ্রেমওয়ার্ক জেনে রাখা দরকার, যে আমি কতটা দরকার, কতটা দেবো, কোথায় কতটা দেবো। এখন যে মানে সিনটা এসে গেছে, পুরোটা অলরেডি 3টে স্ট্যাকের মধ্যে চলে। আচ্ছা, ঠিক আছে। একটা হচ্ছে মান স্ট্যাক, একটা হচ্ছে মিন স্ট্যাক, আচ্ছা, আর একটা হচ্ছে একটা নেক্সট জেএস এর স্ট্যাক বেরিয়েছে। ঠিক আছে। তো ওই যে আমি যে মিন বললাম, আচ্ছা, মান কি? মান হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, আচ্ছা, আর ফর রিয়াক্ট জেএস অ্যান্ড এন ফর নোড জেএস। আচ্ছা, এরা কাজ কি করে? মঙ্গোডিবি ডেটাবেস, আচ্ছা, এক্সপ্রেস জেএস ব্যাকএন্ড। আচ্ছা, এক্সপ্রেস জেএস ব্যাকএন্ড বলতে এক্সপ্রেস জেএস আমাদের সার্ভার সাইড স্ক্রিপ্টিং, তো যে আমাদের সার্ভার ক্রিয়েট করতে হেল্প করে। তো তারপরে গেল আমাদের রিয়াক্ট, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, আর তারপরে নোড জেএস, যেটা পিওরলি ব্যাকএন্ড। তো এইগুলোর নিয়েই হচ্ছে মান স্ট্যাক। এবার যদি আমি মিন বলতে যাই, তাহলে হয়ে যায় সেটা রিয়াক্টের জায়গায় সেটা হয়ে যাবে খালি অ্যাঙ্গুলার। আচ্ছা, এবার আসি এখনকার যেটা চলে এসছে, যে প্রথম কথা, অনেক রকমের জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এসে গেছে, রিয়াক্ট এসে গেছে, তারপরে আমাদের নেক্সট এসে গেছে, 3JS এসে গেছে, 3DJS এসে গেছে, অনেক ধরনের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক এসে গেছে। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোর। জাভাস্ক্রিপ্টের কোর যে না জানবে, তো তার এইগুলো হয়তো সে ইউটিউবে বা আজকালকার সব জায়গাতেই পাওয়া যায়, যে কি করে কি শিখবে, প্রজেক্টের থ্রুতে কি করে শিখবে। তো কিন্তু তারা হয়তো করে ফেলবে দেখে দেখে, কিন্তু যখন আসবে ডেপথের কথা, বা যখন তারা যাবে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে, তখন তাকে যখন লাইভ কোশ্চেন করবে, তখন কিন্তু তার এইখানেই প্রবলেমটা আসবে, জাভাস্ক্রিপ্টে। কারণ আমরা কোর জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেটা স্ট্রাকচারও করি। আমি ওটাই বলতে চাইছিলাম, যে যদি কেউ ডেটা স্ট্রাকচার একবার জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ফেলে, হ্যাঁ, তার জন্য সব ইজি হয়ে যাবে। ওটাই, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, মানে এটাই ওয়েব ডেভ ইন এ নাটসেল বলা যায় একদম। আচ্ছা, তো এরপরে আমি আসবো যে কমিউনিটি। তো তুই কমিউনিটির সাথে যথেষ্ট পরিমাণে জড়িত ছিলিস, যে কমিউনিটিটা কীভাবে হেল্প করে, বা কোনো স্টুডেন্ট যে এখন আছে নতুন একদম, তার কমিউনিটিতে যাওয়াটা কতটা দরকার, বা একটা কমিউনিটি যদি সে ক্রিয়েট করতে চায়, তাই কতটা চাপের উপর দিয়ে যেতে হবে? আচ্ছা, আমরা বাচ্চাবেলা থেকে একটা কথা শুনেছি, যে বাজে পরিবেশে ছেলেরা বাজে হয়ে যায়, ভালো পরিবেশে ছেলেরা ভালো হয়, পড়াশোনার পরিবেশ না থাকলে পড়াশোনা হয় না, শুনেছি। তো কমিউনিটি হচ্ছে এমনই একটা জিনিস, যেখানে তুমি একটা গ্রুপে থাকবে, যেখানে শুধু তোমার যা তুমি করছো প্রজেক্ট, তুমি সেখানে শো করতে থাকো। একটা কমিউনিটি যখন চালু হয়ে যায়, তো সেখানে একটা এখনকার হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে, যেখানে মিনিমাম 300 জন ধরে। তো সেইটাকে যখন সেখানে থাকে, তো সেখানে অনেক কমিউনিটিতে থেকে যেমন আমি শুরু করেছিলাম, তো আমার কমিউনিটিতে এখন আমি সিনিয়র, আমার উপরে কেউ নেই। তো আমার নিচে যারা আছে কমিউনিটিতে, তাদের যদি কোনো প্রবলেম হয়, তারা যখন কমিউনিটিতে পোস্ট করে, তখন প্রত্যেকটা কমিউনিটি মেম্বার চেষ্টা করে তাকে সেই কোশ্চেনটা সলভ করে দেওয়ার। এই যে রিলেশনটা, এই যে প্রবলেম সলভিং রিলেশনটা, এইটা প্রত্যেকটা স্টুডেন্টকে কানেক্ট করে, যে একটা জায়গাতে আমি ধরে থাকি, যে এই জায়গাটায় আমি থাকলে আমি এতটা দূর ডেভেলপ করতে পারবো। আমার কোনো প্রবলেম হলে আমার সিনিয়ররা আছে আমাকে সলভ করে দেওয়ার জন্য, আমি একা নই। মানে আমি একটা প্রবলেম বলতে চাই এখানে,
যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই হয়, আমরা যখন কোনো কাজ করি কিছুটা যাওয়ার পর এত প্রবলেম আমরা ফেস করতে থাকি, আর সলিউশন না হলে আমরা ছেড়ে দিই। আমি প্রচন্ড প্রবলেম ফেস করেছি। যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা জানবে যে ওয়েব ডেভেলপমেন্ট ইজ ফুল অফ এরার্স। ঠিক আছে, নট অনলি ওয়েব ডেভেলপমেন্ট, এনিথিং মানে ফুল অফ এরার্স। এবার আমার কাছে কি সিন না, আমার জাভাস্ক্রিপ্টে এত এরর। এবার এইখানেই কি হয় যে এররগুলো দেয়, যেগুলো আমরা ভুল করেছি সেইগুলো যখন আমার জুনিয়ররা আসে সেগুলো আমরা অনেক ইজিলি তাদের সলিউশনটা দিতে পারি। এই জায়গাতেই তাদের টাইমটা সেভ হয়, এই জায়গাতেই কমিউনিটি ইম্পর্টেন্ট একদম, এই জায়গাতেই কমিউনিটি একটা রোল প্লে করে। এমন কি ধর এই যে আমাদের কমিউনিটিতে অনেক মানে আমি বল বা আমার অনেক বন্ধুরা, আমাদের যে মেম্বার্স, যে কোর মেম্বার্সরা আছে, তারা অনেক জায়গায় ভালো ভালো জায়গায় জব করছে। তো এই যে তারা যখন আজ থেকে আরো 2 বছর পরে যখন তারা সিনিয়র হবে, 4th ইয়ারে থাকবে, তখন তারা কলেজের উপর নির্ভর করতে পারবে না, কারণ তখন তারা জেনে যাবে যে কলেজের সিন কি, কতটা কম্পিটিশন মার্কেট। তো সেই জায়গা থেকে একটা রেফার পাওয়া কমিউনিটি থেকে, তো সেইটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। রেফার কি করে না, রেফার একটা ধর তুই আমার জুনিয়র, আমি একটা কোম্পানিতে অলরেডি 2 বছর আছি, তো সেই কোম্পানি কি করলো, একটা হায়ারিং এর অ্যাড দিল, ঠিক আছে, সেখানে অনেকে অ্যাপ্লাই করলো, 200 জন অ্যাপ্লাই করলো। যদি আমি তোকে রেফার করি তাহলে সেই 200 জনের আগে প্রায়োরিটি পাবি তুই, তোর অ্যাপ্লিকেশন সিলেক্ট হবে, তোর ইন্টারভিউটা হবে, সেখান থেকে তুমি সিলেক্ট হলে কি না হলে সেটা পুরোপুরি তোমার উপর, নলেজের উপরে। কিন্তু এই যে এই ফার্স্ট ফেজটা স্কিপ করা, এইখানেই কমিউনিটি রোল প্লে করে, এখানেই কমিউনিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি ইজিলি অনেক চান্সেস পেয়ে যাই কম খেটে, একটা শর্টকাটও বলতে পারি। আচ্ছা, এবার আমি একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করতেছি, যে ডেটা স্ট্রাকচারের রোল কতটা ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা স্ট্রাকচার ফর এ ওয়েব ডেভেলপার? এটা মানে 99% ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের একটাই কোশ্চেন, যে আমি যদি ওয়েব ডেভ নিয়ে পড়াশোনা করতে যাই আমাকে কি ডেটা স্ট্রাকচার শিখতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা, আমরা প্রথম কথা ডেটা স্ট্রাকচারটাকে আমরা অনেক ভুলভাবে ধারণা করি। কেমন করে না, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচারটা আমরা কোনোদিন জানতেই চাইনি। এক্স্যাক্টলি, আমি এখানে একমত, যে ডেটা স্ট্রাকচার জিনিসটা কি জানতে চাইনি। সবসময় ডেটা স্ট্রাকচার সিলেবাস দেখে গেছি, খুব বড়, খুব কঠিন, খুব বোরিং। হ্যাঁ, কিন্তু ডেটা স্ট্রাকচার কি করে না, যে একটা ডেটাটাকে মানে একটা জায়গায় সেট করা বা একটা স্ট্রাকচার করা, যে আমি এতটা ডেটা আমি এই জায়গায় স্ট্রাকচার করে রাখবো, এরপরে আমার এই ডেটাটা আসবে পরপর সাজানো, যেটা লিঙ্ক লিস্ট করে, এরা করে এইটা। তো এই জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যায় মানুষের মনে, তখন তার জন্য ডেটা স্ট্রাকচারটা ইমপ্রুভ করতে শুরু করে, বেসিক হয়ে যায়। তো এইখানেই ছেলেরা ভয় পায় যে হ্যাঁ ডেটা স্ট্রাকচার অনেক বড় জিনিস, অনেক করতে অনেক লাগে। কিন্তু আমাদের ওয়েব ডেভেলপারদের জন্য ডেটা স্ট্রাকচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ ডেটা স্ট্রাকচার টাইম কমপ্লেক্সিটি কন্ট্রোল করে। তো টাইম কমপ্লেক্সিটি কন্ট্রোল করে মানে কি, আমরা দেখি যে রেন্ডারিং প্রবলেম হয়, দেখি তো এই রেন্ডারিং প্রবলেমটাই কজ কে করে ডেটা স্ট্রাকচার। একটা এক্সাম্পল দিতে চাই, মাধ্যমিকের রেজাল্ট দেখার সময় যে ওয়েবসাইটটা খোলো আর অ্যাপেলের ওয়েবসাইটটার মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স থাকে, দ্যাট ইজ ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, স্মুথনেস একদম। এবার কিছু স্মুথনেস আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে এসে যায়, কিন্তু যে পারফেক্টলি আমাদের কিছু সাইটে দেখবে যখন কোনো ফর্ম ফিল করতে যাও, তখন দেখবে ফর্মটা ফিল করতে গিয়ে যখন সাবমিট বাটন দাবাচ্ছ, পেজ নট রিফ্রেশিং একটা আসে। এটা কেন হয়? কারণ সেই ডেটাটা ঠিক জায়গা স্টোর করতে পারছে না, সেই টাইমে প্রসেস করতে পারছে না, তার জন্য। তো এই সব জায়গাগুলো কে সলভ করে? ডেটা স্ট্রাকচার। সো ডেটা স্ট্রাকচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এভরি ফিল্ড। In case of AI, in case of problem solving, in any company,
দেখ ডেটা স্ট্রাকচার কোনো কোম্পানি কেন চায়, যাতে তার কোম্পানিতে যদি কোনো প্রবলেম আসে যে ডেটা স্ট্রাকচার দিয়ে সলভ করা যেতে পারে। এই যে রেন্ডারিং প্রবলেম আমি বললাম, কোনো কোম্পানি যখন দেখে তার ওয়েবসাইটে রেন্ডারিং প্রবলেম আছে, সে তখন সেই সফটওয়্যার ডেভেলপারকে হায়ার করে। কিসের জন্য হায়ার করে? যে সেই রেন্ডারিং প্রবলেমটাকে সে যাতে সলভ করে দেয়। তো এই যে এই টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা, এই রেন্ডারিং প্রবলেম যে ব্যাপারটা, এই জিনিসটা স্ট্রাকচার দিয়ে আসে। এই বেসিকটা না ক্লিয়ার থাকলে সে কোনোদিনই সলভ করতে পারবে না। আমি একটা ছোট এক্সাম্পল দিতে চাই। মানে অনেকেই এটা দেখেছো যে ফ্লিপকার্ট বলে, অ্যামাজন বলো, এদেরও পেমেন্ট করার সময় অনেক সময় কিছু ল্যাগ, কিছু প্রবলেমস দেখা যায়। এটাও কিন্তু একটা ডেটা স্ট্রাকচারের অপটিমাইজেশনের ফল্ট। এটা কিন্তু ওই এসডিরাই সলভ করতে পারে, অপটিমাইজ করতে পারে। তো এইটাই হচ্ছে ডেটা স্ট্রাকচারের গুরুত্ব, যে তোমার সব ওই কাজটাকে গুরুত্ব, এটাকে এবার কিছু কিছু সময় এইগুলো হয় কারণ ওভার ক্রাউডিং এর জন্য। সেটা হয় কিছু কিছু সময় এগুলো ওভার ক্রাউডিং এর জন্য সার্ভারে প্রেসার পড়ে যায়, সেইখানেও কোম্পানি নিজের এটাকে চুজ করতে পারে। এবার এইখানেও ডেটা স্ট্রাকচার দরকার পড়ে। তুমি সার্ভারে ডেটা কিরম ভাবে স্টোর করছো, কতটা স্টোর করছো, কতটা দরকার। আমার দরকার এইটুকুনি ডেটা, আমি সেখানে এত বড় ডেটা আমার স্টোর হচ্ছে, তাহলে আমার যে এইটুকুনি ডেটাটার বাকিটার যে ওয়েস্ট এটা স্টোর হচ্ছে, এইটার বাকি ডেটাটাকে ঢুকতে দিচ্ছে না। গার্বেজ ভ্যালুটারও তো একটা ভ্যালু আছে একদম। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য ডেটা স্ট্রাকচার জরুরি, খুবই জরুরি। কেউ যদি ভাবে যে হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট করছি, তোমরা করো, অসুবিধা কিছুই নেই। যখন তোমাদের সময় আসবে, ডেটা স্ট্রাকচার আমাদের সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিংয়ে, সেই সাবজেক্টটাকে খুব মন দিয়ে কর, বাস ওইটুকুনি। কয়েকটা জিনিস বলে দিই, অটোমাটা, ডেটা স্ট্রাকচার আর উপস, হ্যাঁ এইগুলো খুব কম্পাইলার ডিজাইনিং, একদম খুব বিরক্ত লাগবে, মন দিয়ে একটু করো, জব গ্যারান্টেড পেয়ে যাবে। আচ্ছা, এরপর আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক আসতে চাই। ডেটা স্ট্রাকচারের ব্যাপারটা তো ক্লিয়ার, যে টপিকটা আসবো সেটা হচ্ছে জব। একটা ইন্টার্নশিপ, একটা জব বা একটা ফ্রিল্যান্সে কাজ করা, এই মানে অ্যাকচুয়ালি জবের জন্যই এইসবগুলো করা বা একটা কমিউনিটির মধ্যে থাকা, এগুলো কতটা ইম্পর্টেন্ট হয়ে যায়, বা একটা জব পেতে গেলে কোন কোন ফ্যাক্টরগুলোতে আমি হিট করলে সবথেকে বেস্ট রেজাল্টস পাবো, সেটা নিয়ে একটু যদি আলোচনা করা যায়। এইটার জন্য তোকে আমি একটা কোশ্চেন করতে চাই। তুই একটা কোম্পানি চালাচ্ছিস, আচ্ছা ঠিক আছে, তোর এমপ্লয়ি দরকার, তো তুই কিরাম এমপ্লয়ি হায়ার করবি? যে তুই নতুন কোম্পানি, ঠিক আছে, একদম তুই নতুন কোম্পানি, তুই কিরাম হায়ার করবি? এমন হায়ার করবি কি যে এমপ্লয়িকে তোকে টাইম দিতে হবে বেশি তাকে শেখানোর জন্য, তুই কি তাকে হায়ার করবি? না, যে অলরেডি শিখে আছে তাকে অল্প শিখালেই সে বুঝে যাবে, তাকে হায়ার করবি। অবভিয়াসলি সেকেন্ড চয়েস। তো এখানেই এইটাই সব কোম্পানি ভাবে। আজ ছেলেরা ভাববে যে আজ আমি পাচ্ছি না কেন, কলেজের দোষ, এই দোষ, একদমই নয়। তোমার নিজের যে এক্সপিরিয়েন্সটা দরকার পড়ে একটা ইন্ডাস্ট্রি লেভেলে ঢোকার জন্য, সেই এক্সপিরিয়েন্সটা না থাকলে তোমার জব পাওয়া প্রচণ্ড মুশকিল। একদম মানছি। তো এইখানেই কি হয়, এখানে আমাদের আসে ইন্টার্নশালা আছে, লিঙ্কডিন আছে, ইন্ডিড আছে, অনেক আছে যারা ইন্টার্নশিপ প্রোভাইড করে। অনেক আমরা ফ্রি ইন্টার্নশিপ কলেজে থাকাকালীন পাই। তো সেই ফ্রি ইন্টার্নশিপগুলো অ্যাটেন্ড করা খুব দরকার। পয়সা না পেলেও করো। এবার কিরম ইন্টার্নশিপ, কোনো ইন্টার্নশিপ থাকে লিডারশিপ ইন্টার্নশিপ থাকে, কোনো ইন্টার্নশিপ থাকে এতগুলো কমিউনিটি মেম্বার জোগাড় করে একটা ওয়েবিনার করো, এই করো, এরকম ধরনের ইন্টার্নশিপ থাকে। আমার যেমন একটা ইন্টার্নশিপ ছিল না, কীরকম আমার ইন্টার্নশিপ ছিল একটা কোম্পানিতে, যে অন্যান্য কোম্পানির প্রোডাক্ট ওরা কিরকম প্রোডাক্ট বিক্রি করে না, ওরা স্টুডেন্ট ওয়াইজ একটা কোর্স বিক্রি করে, ঠিক আছে। তো সেই প্রোডাক্টগুলোকে স্টুডেন্টের মধ্যে কি করে ঢোকানো, এই সব জিনিসগুলো কিছুটা সেলসের মতো। কিন্তু এটা এডুকেশন লেভেলে, তোমার জ্ঞান না থাকলে তুমি বোঝাতে পারবে না, প্রথম কথা। এবার এই জিনিসগুলো যখন তুমি করো, তো তখন তোমার একটা এক্সপিরিয়েন্স হয় কি না, আমি যে জিনিসটাকে ডেসক্রাইব করবো লোককে, তাকে আমি বোঝাতে পারলাম কি না, অ্যাকচুয়ালি তাই, ঠিক আছে। তো এই যে স্কিলসটা যখন তৈরি হয়, এইটাই হেল্প করে তোমার এইচআরকে ইন্টারভিউ দেওয়ানোর জন্য, যে তোমার কথাটা তাকে তুমি বোঝাতে পারলে কিনা।
তো এইখানেই দরকার পড়ে কি ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এইগুলো খুবই দরকার জীবনে। যদি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কেউ নিতে পারে খুবই ভালো। অবশ্যই আমি মানছি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে ফিনান্সিয়ালের দরকার আছে, কিন্তু এটা যদি নিতে পারে খুবই ভালো। এখনকার দিনে এখন যে টাইমটা চলছে, এখন আইটি জব পাওয়া খুবই সমস্যা, ঠিক আছে? তো এই সময় যদি নিজেকে কেউ অ্যাডভান্স না রাখে কোনোদিনই সম্ভব নয়। স্যাচুরেটেড হয়ে গেছে ফিল্ডটা, প্রচণ্ড স্যাচুরেটেড হয়ে গেছে। আর এখনকার কি চাইছে যে তুমি যতটা জানো ততটাই ভালো করে জানো, ততটাই আমার দরকার, আমার এক্সট্রা দরকার নেই কোম্পানিকে। একদম। এবার তোমার যতটা তুমি কাজ করেছো, তোমার কাজের ডেডিকেশন লেভেল কতটা, সেইটা দরকার। সেইগুলো কোত্থেকে আসবে? সেইগুলো নাম্বার অফ প্রজেক্টস থেকে আসবে। তুমি কিরম নাম্বার অফ প্রজেক্টস করেছো, কতগুলো মাইনর প্রজেক্ট করেছো, কতগুলো মেজর প্রজেক্ট করেছো, কোন ফ্রিকোয়েন্সিতে করেছো। এর মানে এই নয় যে আমাকে 10-20টা প্রজেক্ট করতে হবে। একদম। 3টে প্রজেক্ট করো, একটা ভালো কোয়ালিটি রাখো। 3টে প্রজেক্ট করো যেটা সেই 3টের মধ্যে যেন তোমার 3 বছর ঢুকে যায়, যেটা থেকে যে কেউ কোশ্চেন করলে যেটা তাকে তুমি বোঝাতে পারো যে কেন এই জিনিসটা হয়েছে। মানে অবভিয়াসলি প্রজেক্টের জন্য তোমার হয়, কোথা থেকে তুলে এনে না অবশ্যই তুমি তুলে এনে করতে পারো, অনেকেই করে। যেমন বলে দিচ্ছি, কেউ মনে করে যে ক্লোনিং ওয়েবসাইট করা ফালতু, কেউ মনে করে, কিন্তু কোম্পানি কিন্তু ক্লোনগুলোই বেশি দেখে। আচ্ছা, কিরকম? একটা তুই যদি নেটফ্লিক্সের ক্লোন বানাতে যাস, তাতে কত কিছু লাগে, সব খুঁজে বের করতে হচ্ছে, তাকে কত কিছু লাগে। আজ নেটফ্লিক্সের, হ্যাঁ আমাদের কাছে এপিআই এসে গেছে, আমি এপিআই ইন্টিগ্রেট করে দিতে পারি, ঠিক আছে, কিন্তু নেটফ্লিক্সের যে ডেটা ম্যানেজ করার ক্ষমতা, সেই জিনিসটাকে তুমি যদি ক্লোন করে নিজের প্রজেক্টে বসাও, একটা কোম্পানি দেখে কি বলবে, এই কাজটা অলরেডি করেছে, অতএব আমার কোম্পানিতে সেম কাজ, অতএব একে আমার প্রেফার করা জরুরি। সেমও না, অনেক লো লেভেলে হবে। হ্যাঁ, তো এর চান্সেস অনেক হাই হয়ে যায়, কারণ কটা কোম্পানি নেটফ্লিক্সের মতো ওয়েবসাইট বানাচ্ছে, সেটাও একটা ম্যাটার করে না? হ্যাঁ, তো এরকম ক্লোন বানাতে থাকো, বানাতে 3 মাস 4 মাস যা, কোনো অসুবিধা নেই। তোমার যদি 4 বছরে 2টো প্রজেক্টও হয়, কিন্তু 2টো প্রজেক্টই যেন ভালো হয়, 2টো প্রজেক্টের ভেতরেই তোমাকে টাইম দিতেই হবে। যারা জব করেনি, না আমি বলছি যারা ইন্ডাস্ট্রি লেভেলে জব করছে এখন, তাদের কাছ থেকে যেটা আমি ফিডব্যাক পেয়েছি, যে তারা তাদের ফাইনাল লেভেল প্রিপারেশনের সময় যে কাজগুলো করেছিল, বলছে তার 50% এফার্ট দিয়ে যে কাজগুলো করা হয়েছিল আগে, সেই লেভেলের কাজ ডেলি বেসিসে করতে হয়। মানে নো ওয়ে নিয়ে তাদের এক্সট্রিম নলেজ না, মানে তাদেরকে তাদের এক্সট্রিম নলেজ যেতে হয় না, বেসিক লেভেলের কাজই করতে হয়, কিন্তু যখন টেস্ট হবে তার কিন্তু হাই লেভেল নলেজ দিয়ে টেস্ট হয়ে নেবে। দেখো, যখন যে মানুষটা ডিফিকাল্ট সিচুয়েশনটা ফেস করে আসে, তার জন্য তার তলার সিচুয়েশনটা অনেক ইজি হয়ে যায়। এবার যে মানুষটা বাচ্চাবেলা থেকে ইজি সিচুয়েশন নিয়ে হ্যান্ডেল করে আসে, তাকে যদি হুট করে একটা ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে দেওয়া হয়, তার জন্য সেটা অনেকটা হাই লেভেলে চলে যায়। তো তাই জন্যই আমাদেরকে বলে যে তোমরা এত কিছু শিখে রাখো, দরকার পড়বে এইটুকুনি, কিন্তু প্রত্যেকটা থেকেই যতটুকু টুকটুক করে জ্ঞান অ্যারেঞ্জ করবে, নলেজ অ্যারেঞ্জ করবে, সেই নলেজটাই আমার লাগে অ্যাট দ্য এন্ড ফাইনালি। আমি একটা এক্সাম্পল দিতে চাই এখানে। আমার একটা চেনা জানা খুবই ছেলে আছে একজন, তো সে উইপ্রোতে কাজ করছিল। সে বলল যে আমি উইপ্রোতে কাজ করেছি 2 বছর, কিন্তু আমি এখন আর করছি না। আমি বললাম কেন? ফিল্ডে আছে, ইন্ডাস্ট্রিতে আছে, যথেষ্ট ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, বলছে না, কোনো স্কোপ নেই ইমপ্রুভমেন্ট করার, একই ডাল ভাত একই রোজ খেয়ে যাচ্ছি, আমি ওই জিনিসটাই রোজ কাজ করে যাচ্ছি, ঘেটে যাচ্ছি, ইমপ্রুভমেন্টের কোনো জায়গায় নেই। সেই জন্য সে বিটেক কমপ্লিট করে উইপ্রোতে কাজ করছিল, উইপ্রো ছেড়ে দিয়ে মাস্টার্স করতে এসেছে। বলছে আমি শিখতে চাই কিছু, আর একটু বেটার শিখলে আমি যদি কোম্পানি দিকে ঝুঁকি, আমি যে স্যালারিটা পেতাম তার 2x স্যালারি পাবো। আমি আর একটা বলবো, যারা দেখছে অডিয়েন্স, যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের, বা যারা 4th ইয়ারে আছে, যারা এখনো জব পায়নি, যারা চাইছে যে তারা প্রথমেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবে, তারা কিন্তু খুব ভুল ভাবছে। আচ্ছা, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানির একটা লেভেল প্রচণ্ড হাই হয়ে যায়, তাকে সবাই
করতে চায়, নিতে চায়, তো একটা ফ্রেশার হিসাবে তার জন্য সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমার মত নাও তাহলে আমি বলবো টার্গেট করো নিউ স্টার্ট আপদের। নিউ স্টার্ট আপ যখন তুমি টার্গেট করবে তখন তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেখান থেকে তুমি সেখানে সব করবে। তুমি এমনকি নিউ স্টার্ট আপে এমন স্টার্ট আপও আছে, আমি আমার অনেক বন্ধুদেরকে দেখেছি। এই কদিন আগে আমার একটা বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, সে স্টার্ট আপে ঢুকেছিল, তার যখন ঢুকেছিল তার কোম্পানিতে মাত্র 30টা এমপ্লয়ি ছিল, আর তাকে তখন স্যালারি দিত 35,000 টাকা। তো সেইখান থেকে আজ 4 মাস পরে তার স্যালারি হয়েছে 80,000, আর তার এমপ্লয়িজ বেড়ে গেছে 90%। ঠিক আছে, তো এতটা এবার এই গ্রোথগুলোই স্টার্ট আপ কোম্পানি থেকে পাওয়া যায়। এবার তুমি 90,000 একটা স্টার্ট আপ কোম্পানিতে পাচ্ছ উইথ এক্সপিরিয়েন্স অফ 1 year। তুমি সেইখান থেকে তুমি মাল্টিনেশনাল কোম্পানিতে যাও, তখন দেখবে তোমার জন্য সেটা অনেক ইজি হয়ে যাচ্ছে, জায়গাটা অনেক বিগার। সেইখান এবার এই জন্যেই বলছি যে কোম্পানি ছোট হলে দেখো না, ঢুকে যাও, এক্সপিরিয়েন্স করে নাও। এক্সপিরিয়েন্স খুবই জরুরি। 2-4 মাস থাকতে কোনো প্রবলেম নেই, কিন্তু 2-4 মাস থাকা নয়, মিনিমাম 1 year থাকা দরকার আছে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়াল পাওয়ার জন্য সময় লাগে অ্যাকচুয়ালি। আর একটা জিনিস, যদি কেউ ভাবে যে এখনকার বিভিন্ন ধরনের কলেজে তোমরা দেখবে, যারা কলেজ স্টুডেন্ট তারা দেখবে যে বেশিরভাগ সেলস আসছে ইঞ্জিনিয়ারিং লেভেলে। এবার স্টুডেন্টরা কি করছে, আইটি লেভেলে যখন জব পাচ্ছে না তারা সেলসের দিকে চলে যাচ্ছে, কারণ সবার ফিনান্সিয়াল প্রবলেম ঠিক নয়, তাদের বিটেকের পরই টাকা অ্যারেঞ্জ করতে হয়। আমি যদি বলি যে তুমি যেটা ভাবছো এক্সপিরিয়েন্সের জন্য চাকরিতে ঢুকছো, খুব কিন্তু বড় ভুল করবে। কারণ তোমার সেলসে যে তুমি কাজটা করবে সেইটা কিন্তু একটা আইটি কোম্পানিতে গেলে কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলের কাজ। ঠিক আছে, তাহলে তুমি কি হলে, একটা আইটি যখন কোম্পানিতে ঢুকলে সেখানে তুমি ফ্রেশার হিসাবেই ঢুকবে, তোমার 1 year এক্সপিরিয়েন্স সেখানে দেখবে না। একদমই তাই। এইটা জেনে রাখা খুবই দরকার যে যদি তুমি প্রথম সেলসে করো তারপরে লাইন সুইচ করো, তাহলে কিন্তু তুমি ফ্রেশার হিসাবেই ঢুকবে, নট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার উইথ এক্সপিরিয়েন্স অফ 1 year। একদমই তাই। আচ্ছা, তো অনেকটা কনভারসেশন হয়েছে, আমি এবার জিনিসটাকে র্যাপ আপ করতে চাই। যদি আর কিছু ফাইনাল ভার্ডিক্ট কারোর জন্য কিছু থাকে তো প্লিজ, না হলে আমি অফ করবো এখানে। ফাইনাল ভার্ডিক্ট কিছু আছে, তার যেটা বলবো যে নতুন যারা কলেজে ভর্তি হচ্ছে, যারা কলেজে গ্রো করছে, যারা কলেজে চায় যে আমি একটা ভালো জায়গায় পৌঁছতে চাই, উইদাউট এনিওয়ানস হেল্প ইট ইজ নট পসিবল। প্রথম কথা, নিজের ইন্টারাকশন অনেক বাড়াতে হবে, সিনিয়রদের সঙ্গে ইন্টারাকশন বাড়াতে হবে, কারণ তারা সেই জায়গাটা দেখে এসছে যেখানে তোমরা এখন আছো, যেখানে তোমরা যে ভুলগুলো করবে তারা সেই ভুলগুলো শুধরে দেওয়ার ক্ষমতা রাখে। তারা সেই জায়গাটা ঠকে এসছে, দেখে এসছে। আমি চাইবো বা তোমরা তাদের থেকে অ্যাডভাইস নাও, যেখান থেকে তোমরা সেই জায়গা থেকে ইজিলি বেরোতে পারো। কারণ কলেজ লাইফে অনেকের জীবনে অনেক কিছু হয়, সেখান থেকে সবাই বেরোতে পারে না। বা কেউ যদি নিজেকে গ্রো করতে চায় খুব ভালোভাবে, তাকে অলওয়েজ বলবো লিঙ্কডইনে কানেক্টেড থাকো, বিভিন্ন কমিউনিটিদের সঙ্গে কানেক্টেড থাকো, সেখানে সিনিয়রদের সঙ্গে অনেক কথাবার্তা বলো, কোন লাইনে গেলে কোন ডোমেনটা তোমার জন্য ভালো সেটা চুজ করো, তাদের সঙ্গে কথা বলে কোনটা দরকার সেটা চুজ করো। এইগুলোই বলবো, আর বেশি কিছু বলবো না। এই অবধি অনেকটা নলেজ পেলো সবাই, তো আমিও পেলাম অনেকটা। তো দ্যাটস ইট, আজকের মতো এইটুকুই থাক। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, বাই, টাটা।